ওয়েলকাম ব্যাক। ভূত ভীষণ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শুভ। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সকলকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকে আমাদের ভবিষ্যতের পথকে মসৃণ করে দেওয়ার জন্য। আপনারা জানেন যে প্রত্যেক শনিবার ও মঙ্গলবার আমরা আমাদের চ্যানেলে মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হই। যে সমস্ত ঘটনা আপনাদের মধ্যে থেকেই কেউ কেউ লিখে পাঠাচ্ছেন। আজ শনিবারের সন্ধ্যায় আরও একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি, যেটি পাঠিয়েছেন হাওড়া থেকে তন্দ্রিমা ভট্টাচার্য। হেস্টিংস রোডে ওনার এক আত্মীয়ের বাড়ি, তো সেখানে একটি ভৌতিক ঘটনার সাক্ষী উনি থেকেছেন। সেই ঘটনাটি আজকে পড়ে শোনাবো, যেটি তিনি লিখে পাঠিয়েছেন। তো তন্দ্রিমা দিভাই যেভাবে আমাদের ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। তো চলুন বেশি কথা না বলে ঘটনাটি শুরু করা যাক। শুরু করছি ভূত ভীষণ চ্যানেলের 46 নম্বর এপিসোডের ভয়ঙ্কর সত্যি ভৌতিক ঘটনা, হেস্টিংস রোডের ভুতুরে বাংলো। হাই শুভ, আমি তন্দ্রিমা ভট্টাচার্য। আমি হাওড়া টিকিয়াপাড়া থেকে তোমার চ্যানেলের ঘটনাগুলি শুনি। ঘটনাগুলি খুবই প্রাণবন্ত আর ভয়ঙ্কর। আমি বরাবরই ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসি। বহুদিন থেকেই সানডে সাসপেন্সের ঘটনাগুলো শুনি। মির্জার উপস্থাপনা আমার খুবই ভালো লাগে। মাস দুয়েক আগে সেরকমই গল্প শোনার জন্য রবিবারে রাত্রি 9:30টার দিকে ইউটিউবে অন করে সার্চ করতেই তোমার চ্যানেলের একটি ঘটনার এপিসোডের থাম্বনেল স্ক্রিনে আসে। আলাদা করে কোনো চ্যানেলের ঘটনা আমি শুনি না, তবে সেদিন কেন জানি না এপিসোডটা, এই ভিডিওটা প্লে করি যেটা তোমার ছিল। তো দুটো বাচ্চাকে দেখেছিলাম তোমার স্টুডিওতে এসে তাদের বাড়ির কিছু ভৌতিক ঘটনা তারা বলছে। পুরো ঘটনাটি আমি শুনেছি। তারপর থেকেই তোমার চ্যানেলের প্রতিটি ঘটনাই আমি শুনি, এমনকি আগের ঘটনাগুলো ফাঁকা সময়ে একটি করে শোনার চেষ্টা করি। আজকে আমি আমার একটি ভৌতিক অভিজ্ঞতার কথা জানাবো। তো আগে কখনো লেখা হয়নি, তাই লেখার ভুল ত্রুটি থাকলে মার্জনা করো। আমার বাড়ি হাওড়ার টিকিয়াপাড়াতে। সল্টলেকে একটি প্রাইভেট কোম্পানিতে জব করি। হেস্টিংস রোডের কাছে, অর্থাৎ ময়দানের কাছে আমার এক মাসির বাড়ি। অর্থাৎ 2022 সালে সেই মাসির বাড়িতে একটি ভয়ঙ্কর ঘটনার স্মৃতি আমার এখনো স্পষ্ট, যেটি আমি আজকে লিখে পাঠাচ্ছি। আমার মেসো 2018 সাল থেকেই খুব অসুস্থ। প্রত্যেক সপ্তাহেই মেসোকে নিয়ে মাসিকে ডাক্তারের কাছে যেতে হতো। মাসির 2 মেয়ে, একজন ক্লাস 8-এ আর একজন ক্লাস 2-এ পড়ে, যার কারণে বিশেষ কোনো প্রয়োজন হলেই আমাকে যেতে হতো। তো যেই সময়টার কথা বলছি সেটা 2022 সালের ঘটনার কথা। মেসো একজন আর্কিটেকচার ছিলেন। তার পাশাপাশি তার হবি ছিল পুরনো কিছু অ্যান্টিক জিনিসপত্র কালেক্ট করা। ছোট থেকেই দেখতাম বাড়িতে অনেক পুরনো কয়েন, পেইন্টিং, বাদ্যযন্ত্র, বিখ্যাত মানুষদের ব্যবহারকৃত জিনিসপত্র ওনার বাড়িতে বেশ সাজানো গোছানো। মাসিদের 4তলা ফ্ল্যাট, যার 2nd ফ্লোরে মাসিরা থাকতেন, নর্থ ইস্টার্ন সাইডে। সাউথের দিকের একটি ঘরে যত পুরনো অ্যান্টিক জিনিসপত্রগুলো ছিল সেগুলো রাখা থাকতো। ঘর বললে ভুল হবে, দুটো ঘরের সমান জায়গা নিয়ে একটা গ্যালারির মতো করা ছিল। মাসির বাড়িতে যতবারই যেতাম দেখতাম মেসো সেই ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার শখের সেই জিনিসপত্রগুলো মোছামুছি করছে। বিকেলের দিকে মাঝে মাঝেই বেশ কয়েকজন লোক মেসোর সেই কালেক্টেড জিনিসগুলো দেখার জন্য আসতো। 2021 সালে মেসোর অসুখ আরও বেড়ে যায়, যার কারণে অনেক চিকিৎসা করার পরেও মেসোকে বাঁচানো সম্ভব হয়নি। 2021 সালের 16 নভেম্বর কলকাতারই পিজি হসপিটালে মেসো মারা যায়। মাসিদের ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে গোডাউন ভাড়া দেওয়া আছে।
আর ফার্স্ট ফ্লোরে কিছু ফ্যামিলি ভাড়া থাকতো। মেসো মারা যাওয়ার পরেও সেজন্য অর্থ সংকটে পড়তে হয়নি তাদের। তবে কিছু অস্বাভাবিক ঘটনার কারণে তাদের প্রায় সমস্যার মধ্যে পড়তে হতো। নিচের ফ্লোরে ভাড়াটিয়ারা থাকলেও মাসিদের যেহেতু 2 মেয়ে ছাড়া আর কোনো ছেলে মানুষ তাদের ফ্লোরে থাকতো না, সেজন্য সেই সমস্ত অস্বাভাবিক ঘটনার কারণে তারা 3 জনই পুরো দিন রাত ভয়ের মধ্যে কাটাতো। সব দিন যে সেই সমস্ত ঘটনা ঘটতো এমনটাও নয়, তবে মাসের 18-20 দিনই কিছু না কিছু অস্বাভাবিক ঘটনা তাদের চোখে পড়তই। শুরুর দিকে মাসিরা আমাদের বাড়িতে কিছু না জানালেও 2022 সালে জানুয়ারির 17 তারিখে সমস্ত ঘটনা আমার মাকে জানায়। নভেম্বরে মেসোর মারা যাওয়ার পর তার শ্রাদ্ধ শান্তির কাজ শেষের পরদিন থেকেই নাকি মাসি আর আমার ওই 2 বোন বেশ কিছু জিনিস দেখতে পেত, যেগুলো খুবই অস্বাভাবিক। মাসির থেকে যে সমস্ত ঘটনা আমরা জেনেছি সেটা বলছি। মাসি রান্না করে 2 বোনকে ডেকে নিয়ে একসাথে খেতে বসতো। 2021 ডিসেম্বরের 6 তারিখে মাসি রান্না করে ডাইনিং টেবিলে রেখে বড় বোনকে ছোট বোনকে ডেকে নিয়ে একসাথে খেতে আসতে বলে। আমার বড় বোন দীপান্বিতা আর ওর ছোট বোন সৌমি। দীপান্বিতা মাসিকে বলে যে তুমি হাত ধুয়ে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। মাসি হাত ধুতে গেলে দীপান্বিতা খাবার বাড়তে থাকে আর তার বোন সৌমি চেয়ারে এসে বসে। হঠাৎ করে তারা 2 বোন দেখে যে চেয়ারটিতে তার বাবা বসে খেত, হঠাৎ করে সেই চেয়ারটি সরে গেল। কাঠের চেয়ার একটু টান দিয়ে সরালে যেমন ক্যাচ করে আওয়াজ হয়, সেই শব্দটা মাসিও স্পষ্ট শুনতে পায়। কিন্তু ভাবে যে 2 বোনের এক বোন হয়তো চেয়ার টানার জন্য এই আওয়াজটা হয়েছে। কিন্তু দীপান্বিতা আওয়াজ হওয়ার সাথে সাথেই বলে যে মা, বাবা যে চেয়ারটাতে বসে খেত সেই চেয়ারটা না একা একাই সরে গেল। মাসি এসে দীপান্বিতাকে বলে যে কি বলছিস তুই, একা একা আবার চেয়ার সরে নাকি? ঠিক সেই সময়েই যে থালাটিতে মেসো খেত সেই থালাটি রান্নাঘরের সেলফ থেকে মেঝেতে পড়ে ভীষণ রকম আওয়াজ হয়। একদিকে চেয়ার সরার মতো একটি ঘটনা ঘটেছে, আর তার মধ্যে এরকম একটা অস্বাভাবিকভাবে ঘটনা ঘটে গেল। তারা 3 জনেই ভয় পেয়ে যায় এই থালা পড়ে যাওয়ার জন্য। সৌমি চিৎকার করে ওঠে। মাসি থালাটা তুলতে যাবে, ঠিক সেই সময় একটা গ্লাস আর বাটি মাসির সামনেই সেই সেলফ থেকে মেঝেতে পড়ে যায়। যাই হোক, মাসি সেই থালা বাটি গ্লাসটা ধুয়ে এনে ডাইনিং টেবিলে রেখে দেয় আর দীপান্বিতাকে বলে যে তাদের 3 জনের সাথে সাথেই সেই থালাটিতেও কিছু খাবার দিয়ে দেওয়ার জন্য। বেছে বেছে মেসোর থালা বাটি গ্লাস পড়াতে মাসি মনে একটু খটকা লাগে, যার কারণে কিন্তু খাবার দেওয়ার জন্য বলেছিল, যেটা মাসি নিজেই আমাদেরকে জানায়। অবাক করা বিষয় হলো, খাবার দেওয়ার পর তারাও খেতে বসে। ঠিক সেই সময় একটা চড়ুই পাখি রান্নাঘরের জানালা দিয়ে ঢুকে তাদের ডাইনিং টেবিলের সেই চেয়ারের উপরে বসে। এরপরে ডাইনিং টেবিলের উপরে উঠে বসে। সৌমি পাখিটাকে উড়িয়ে দিতে নিলে মাসি তাকে না তাড়ানোর কথা বলে। এরপরে যা ঘটনা ঘটেছিল মাসির মুখে সেটা শুনি, তাতে করে আচ্ছা আমরাও ভয় পেয়ে যাই। তোমার কি মনে হয় একটা চড়ুই পাখির কতটুকু খাওয়া সম্ভব? মুষ্টিখানেকেরও কম কি, তাই তো? থালায় যতখানি খাবার দিয়েছিল প্রত্যেকটি খাবারের কণা সেই চড়ুই পাখিটা খেয়ে শেষ করে। এই ঘটনার পুনরাবৃত্তি ডিসেম্বর মাসের বেশ কিছুদিন ধরে চলে। সন্ধ্যার দিকে তারা 3 জনেই অনুভব করত যে বাড়ির মধ্যে তারা ছাড়াও আরও কেউ একজন যেন হাঁটাচলা করে। একদিন মাসি মেসোর সেই অ্যান্টিক জিনিসপত্র রাখার ঘরটি খোলে দেখার জন্য যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঘর খুলতেই মাসি একটি ছায়ার মতো কিছু দেখতে পায়, যেটা দেখতে ঠিক
আমার মেশোর মতো ছিল নাকি। 2-3 সেকেন্ড সেই ছায়ামূর্তিটি দেখার পর সেটি হারিয়ে যায়। এই ঘটনার আরেকটি অবাক করার বিষয় হলো, ঘরের ভিতরে কোনো আলো জ্বালানো ছিল না, কিন্তু মাসি গেট খুলে গোটা ঘর আলো জ্বালানো দেখতে পায়। মাসি লক্ষ্য করে যে ঘরের প্রতিটা জিনিসপত্র ভালো মতো পরিষ্কার করা, যেন তখনই কেউ পরিষ্কার করেছে। তখনকার মতো মাসি ঘরটা তালাবন্ধ করে নিজেদের ঘরে ফিরে আসে। সেই ঘটনার কথা মাসি আমার 2 বোনকে কিন্তু তখন আর জানায় না। মাসি সেদিন এই ঘটনা দেখার পর রোজ ঘরটা চেক করতে যেত। ঘর বন্ধ থাকলেও কি হয়, আমরা দেখি তো যে জিনিসপত্রের গায়ে ময়লা লাগার মতো লেগে থাকে, কিন্তু মাসি রোজ দেখতে পেত যে প্রতিটি জিনিস একদম চকচকে। মাসি একদিন ঘর খুলেই দেখতে পায় যে সেদিনের মতোই একটা অবয়ব ঘরের একটা পুরনো আয়না ধরে পরিষ্কার করার মতো করছে। মাসি ঘরে ঢুকতেই সেই অবয়ব মিলিয়ে যায়, আর তার হাতে যে আয়নাটা ধরা ছিল সেটা মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই ঘটনার পর মাসি কনফার্ম হয়ে যায় যে মৃত মেশোর আত্মাই এইসবের জন্য দায়ী। মামি আর ঘরে না থেকে ঘরের লাইট অফ করে বাইরে থেকে তালা বন্ধ করে দেয়। এই ঘটনার পরের দিন আর মাসি সেই ঘরের দরজা খোলেনি। আর এইসবের ব্যাপারে আমার 2 বোনকেও তখনও কিন্তু মাসি কিছুই জানায়নি। যেদিন মাসি ঘরটি খোলে না, সেদিন শুধু দরজার বাইরে থেকে তালার ফুটো দিয়ে ঘরের ভিতরে দেখার চেষ্টা করে যে কোনো কিছু ঘটছে কিনা। আর তাতে করে মাসি যা দেখতে পায়, তাতে আর ঘটনার ব্যাপারটা নিয়ে চুপ না থেকে আমাদেরকে ফোন করে। মাসি যখন আমাদেরকে ফোন করে তখন রাত 8:40 মতো বাজছিল। মাসির মুখে ঘটনার কিছুটা শোনার পর আমি মাসিকে বলি যে নিচের যারা থাকে ওদেরকে একটু ডেকে নিতে, ততক্ষণে আমি আর মা বাবা পৌঁছে যাব। বাবা টিভিতে খেলা দেখছিল, তো মা বাবাকে বেশি কিছু না বলে রেডি হয়ে গ্যারেজ থেকে গাড়িটা বের করতে বলে। আমি আর মা যা পড়েছিলাম সেটা পরেই বেরিয়ে যাই। রাস্তায় যেতে যেতে বাবাকে ঘটনার ব্যাপারে কিছুটা বলি। তো রাস্তায় যেতে নিয়ে আমাদের সাথে ঘটে যায় আরেকটি অস্বাভাবিক ঘটনা। মাসির বাড়ি থেকে হাওড়া ইন্ডোর স্টেডিয়ামের পাশের হাইওয়ে ধরেই আমরা বরাবরই যাতায়াত করি। তো সেদিন বাবা মেন হাইওয়ে ছেড়ে শরৎ চ্যাটার্জি রোড ধরে এগোচ্ছিল। হঠাৎ আমি দেখতে পাই মেশোর অবিকল একজন মানুষকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে। মায়ের চোখেও সেটা পড়ে। আমি বাবাকে বলি যে বাবা, মেশোর মতো কাউকে যেন দেখলাম। সাথে সাথে মাও বলে ওঠে যে হ্যাঁ, আমিও দেখলাম। বাবা আমাকে আর মাকে বলে যে তোমরা আবার মেশোকে কোথা থেকে দেখতে পাচ্ছ? আমি বাবাকে বলি যে তুমি গাড়িটা পেছনের দিকে নাও, দেখতে পাবো। বাবা গাড়িটা পেছনে নেয়। আমি আর মা আবার মেশোর মতো দেখতে সেই মানুষটিকে দেখতে পাই। তো বাবাকে বলি যে ওই দেখো বাবা। বাবা নাকি কিছুই দেখতে পাচ্ছিল না, কিন্তু মা আর আমি গাড়ি থেকে স্পষ্ট দেখছিলাম। বাবাকে বলি তুমি নামো তো, চলো গিয়ে দেখি। বাবা গাড়িটা সাইডে রেখে 3 জনে গাড়ি থেকে নেমে লোকটার দিকে হাঁটতে থাকি। মা বাবাকে বলে যে ওই দেখো, একদম দুলালদার মতো। বাবা তখনও কাউকেই নাকি দেখতে পাচ্ছিল না। আমরা যখন লোকটার একদম কাছাকাছি পৌঁছে যাই, মানুষটা একদম যেন ভ্যানিশ হয়ে গেল। চোখের সামনে কি যে ঘটে গেল, সেদিন মা আর আমি জাস্ট কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। আমি বা মা শুধু একা না, যেখানে আমরা দুজনে স্পষ্ট দেখেছিলাম, সেখানে
ওইরকম অদ্ভুতভাবে ভ্যানিশ হওয়ার কোনো যুক্তিতেই মেলাতে পারছিলাম না আমরা। বাবাকে বলেছিলাম, তুমি কি সত্যি কিছু দেখতে পাওনি? বাবা সোজা না করে দিয়েছিল। যাই হোক, আবার গাড়িতে এসে বসি। বাবা গাড়িটা স্টার্ট দিয়ে আগাতে থাকে। আরও একটা অস্বাভাবিক ঘটনা ঘটে। একদম চেনা রাস্তা, বাবা এখানে থেকে ছোট থেকে বড় হয়েছে, প্রতিটা গলি চেনা, কিন্তু কোনোভাবেই যেন রাস্তা পার করতে পারছিল না। মানে চেনা রাস্তা মনে হচ্ছে ঘুরে ঘুরে একই জায়গায় চলে আসছে। বাবা গাড়ি থামিয়ে আমাদেরকে বলে যে কোনো একটা সমস্যা নিশ্চয়ই হচ্ছে, তো চলো আমরা একটা ক্যাব বুক করে নিই। এরপরে গাড়ি রাস্তাতেই থামিয়ে রেখে একটা ক্যাব বুক করে বাবা। একটা সাদা সুজুকি ডিজায়ার আসে আমাদের পিক আপ করার জন্য। গাড়িতে উঠলে গাড়িটা ছেড়ে দেয়। মিনিট দুয়েকের পর থেকেই পেছন থেকে কোনো একটা গাড়ি বারবার হর্ন দিতে থাকে। ড্রাইভার বারবার সাইড দিলেও সেটা সাইড দিয়ে ওভারটেক না করে আমাদের পেছনেই থাকে, আর ওরকম হর্ন দিতেই থাকে। বাবা ড্রাইভারকে বলে যে গাড়িটা থামিয়ে দেখার জন্য যে কিছু অসুবিধা হয়েছে কিনা ওনার। বাবার কথা মতো ড্রাইভার গাড়ি থামালে একটা বড় গাড়ি সামনে থেকে স্কিড করে নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের দিকে ছুটে আসে। আমরা সবাই এদিক ওদিক লাফিয়ে পড়ি। মনে মনে ভেবেছিলাম সবাই হয়তো মারাই পড়ব, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা যখন জ্ঞানত অবস্থায় এসেছি দেখলাম সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার মতো কোনো ঘটনাই হয়নি, আর না কোনো বড় গাড়ির কিছু হয়েছে। আমাদের ড্রাইভার আমাদের হাতে জল দিয়ে বলে যে আপনাদের কি হলো বলুন তো, হঠাৎ করে আচমকা এরকম ছিটকে পড়লেন। বাবা আর আমি ওনাকে বললাম যে এইমাত্র একটা গাড়ি যে নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের দিকে ছুটে এলো, আপনি দেখেননি? ড্রাইভার আমাদেরকে বলে যে সেরকম কোনো ঘটনাই নাকি ঘটেনি। তবে ড্রাইভার একটি কথা বলে যে এতক্ষণ যে গাড়ির পেছনে একটা গাড়ি হর্ন দিচ্ছিল মনে হচ্ছিল আমাদের, বা দেখাও গেছিল কোনো গাড়ি পেছনে আছে, সেরকম কোনো গাড়ি নাকি আমাদের পেছনে ছিল না। আমাদের মুখে শোনার পর আর আমরা ড্রাইভারের মুখে শোনার পর চারজনে একটু ভয়গ্রস্ত হই। বাবা ড্রাইভারকে বলে যে আমাদের এমার্জেন্সি মাসির ওখানে একটু যেতে হবে, তাই দেরি করাটা ঠিক হবে না। এরপরে ড্রাইভার ও আমরা গাড়িতে উঠে বসি। 9টায় বাড়ি থেকে বেরিয়ে মাসির বাড়ি পৌঁছতে 11 কিলোমিটার রাস্তা যেতে 8 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লেগে যায়। আমরা 11টায় মাসির বাড়ি পৌঁছলে দেখলাম তখনও নিচের সব ভাড়ার ঘরের লোকেরা মাসির ফ্ল্যাটে মাসির সাথে কথা বলছে। আমরা পৌঁছানো মাত্র মাসি সেই ঘরটাতে নিয়ে যায় যেখানে মাসি দরজার তালার ছোট ফুটো দিয়ে ফাঁকা ঘরে যা ঘটতে রেখেছিল। মাসি দরজা খোলে, আমরা সহ আরও ওখানে যারা ছিল তারাও ঘরে ঢুকি। চারিদিক একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এতটুকু ধুলা পর্যন্ত কোনো কিছুতে লেগে নেই। সবাই ঘরে ঢোকা মাত্র ঘরের দরজাটা বিকট রকমভাবে আওয়াজ করে বন্ধ হয়ে যায়, আর ঘরের লাইটগুলো আলো কম বেশি হতে থাকে। অর্থাৎ ভোল্টেজ কম বেশি হলে যেমনটা হয় ঠিক সেরকম। চোখের সামনে যে আয়নাটাকে ভেঙে মেঝেতে পড়ে থাকতে দেখা গেল, সেটা লক্ষ্য করলাম যে সেটা আপনা থেকে জোড়া লেগে আবার যেখানে রাখা থাকতো সেখানে কেউ যেন রেখে দিল। ঘরের মধ্যে একটা বেতের চেয়ার ছিল, যেটা দোল খাওয়ার মতো, অর্থাৎ এক কথায় ইজি চেয়ার। সেটার ধারে পাশে কিন্তু কেউ ছিল না, অথচ সেটা নিজে থেকেই হঠাৎ করে দুলতে শুরু করে। এটা দেখা মাত্র সবাই হুড়মুড়িয়ে সেই ঘর থেকে বেরোতে শুরু করে। আমরাও সবাই বেরিয়ে আসি। মাসি লাইটটা অফ না করেই দরজাতে তালা দিয়ে দেয়। সারা রাত
সবাই ডাইনিং রুমে বসে কাটিয়েছিলাম। আর মাঝে মাঝেই ফ্ল্যাটের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম আওয়াজ আসতে শুরু করে। গোটা রাত কিভাবে যে কেটেছে আমরা জানি। এই ছিল আমার বা আমাদের একটা ভয়ঙ্কর বিভীষিকাময় রাতের অভিজ্ঞতার কথা। ঘটনাটি চ্যানেলে পড়ে শুনিও। আশা করি ঘটনাটি যারা শুনবে সবার মারাত্মক ভয় লাগবে। এখন ঠিক রাত 2টো বাজে তোমাকে ঘটনাটা লিখছি, আর আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমার এক কলিগের সাথে একটি ঘটনা ঘটেছে, যেটা ও আমাকে একদিন বলেছিল। আমার মুখে আমার ঘটনার কিছুটা শোনার পর আমি ওকে বলবো ওর ঘটনাটা তোমাকে লিখে বা তোমাকে কল করে বলার জন্য। আজকের মতো রাখছি। ভালো থেকো। তোমার চ্যানেলের সাথে আছি, পাশে আছি। অনেক ধন্যবাদ তন্দ্রিমা দিদিভাই। সত্যি আমি খুব খুশি, কারণ তোমাদের থেকে এতটা ভালোবাসা পাচ্ছি। সাহস দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাদের আরও এভাবে সাহস জুগিয়ে যাও, আমাদের পাশে থাকো। তো আপনারা এতক্ষণ ধরে যে ঘটনাটি শুনলেন, আমি জানি সেটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তবে আমি চাই আপনারা কমেন্ট করে জানান এই দিদিভাইয়ের পাঠানো ঘটনাটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা চ্যানেলের ঘটনাগুলি শোনেন, আপনারা আপনাদের পরিচিত সবার সঙ্গে একটু চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবেন, তাতে করে তারাও আমাদের চ্যানেলের ঘটনাগুলো শুনতে পারবে। আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা বেল আইকনটিকে টাচ করে নোটিফিকেশান অন করে রাখুন, তাতে করে আমরা প্রত্যেক শনিবার ও মঙ্গলবার সন্ধ্যা 7:30টায় ঘটনা আপলোডের সাথে সাথে সেটি আপনার কাছে পৌঁছবে। আপনাদের যদি এরকম কোনো ঘটনা জানা থাকে, মানে আপনাদের জীবনে যদি কোনো ঘটনা এরকম ঘটে থাকে বা আপনার কোনো ঘটনা এরকম জানা আছে, সেটি আমাদেরকে জানাতে পারেন। আপনার সেই সমস্ত ঘটনা আমাদের জানাতে হলে আমাদের চ্যানেলের ইমেল আইডি bhutbhishonstory@gmail.com-এ আপনি আপনার সেই সমস্ত ঘটনা লিখে পাঠাতে পারেন, বা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদেরকে সেই সব ঘটনা কিন্তু জানাতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম আইডি হলো শুভ1694, এছাড়া অমৃতা সরকার 4540। আমাদেরকে আপনি জানান যে আপনি আপনার ঘটনাটি আমাদের চ্যানেলের স্টুডিওতে এসে লাইভে বলতে চান, নাকি আমি সেটা পড়ে শোনাবো। যদি আপনি আমাদের চ্যানেলের স্টুডিওতে এসে লাইভে বলতে চান, আমরা আপনাকে অবশ্যই স্বাগত জানাই। যাই হোক, অনেক ঘটনা শোনা হলো। আপনারা কমেন্ট করবেন 46 নম্বর এপিসোডের মধ্যে থেকে সবচেয়ে ভালো ঘটনা কোনটি লেগেছে আপনাদের। আজকের মতো এটুকুই। ফিরে আসবো আগামী মঙ্গলবার আরও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে। সাথে করে বলে রাখি, আগামীতে আরও বেশ কিছু লাইভ ঘটনা আসছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন বলতে আসছে। সেই সব ঘটনাগুলি দেখতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ভূতভীষণ চ্যানেলের পর্দাতে। তো ফিরে আসবো আগামী মঙ্গলবার আরও একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।